দুর্ধর্ষ পুলিশ অফিসার উস্তাদ ভাগাত সিং, যার জীবনে প্রেম এসেছিল বসন্তের মতো, কিন্তু সেই বসন্তকে কেড়ে নেওয়া হয়েছে অত্যন্ত নির্মমভাবে। বিয়ের মণ্ডপে একদল গুন্ডা তার ভালোবাসার মানুষটাকে গুলি করে হত্যা করে। প্রিয়তমাকে হারানোর সেই দগদগে ক্ষত যখন প্রতিহিংসার আগুনে রূপ নেয়, তখন সেই আগুনের সামনে কেউ কি টিকতে পারবে? কেন মরতে হলো তার ভালোবাসার মানুষকে? আর সেই মৃত্যুর বদলা নিতে উস্তাদ ভাগাত সিং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প উস্তাদ ভাগাত সিং এ। শুরুতে আমরা কিছু পুলিশদের বলাবলি করতে দেখি যে কিছুক্ষণের মধ্যেই এখানে সিএম অর্থাৎ চিফ মিনিস্টার আসতে চলেছে, তাই পুলিশদেরকে চারিপাশে সুরক্ষা দিয়ে রাখতে বলা হয়েছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তাই পুলিশরাও তাদের দায়িত্ব পালন করতে থাকে। আর এর পরেই আমরা দেখি একটা লোক বেশ চুপি চুপি সেখানে ঢোকে আর এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সবাইকে শেষ করে দেয়। লোকটা একটা সাইলেন্সার ব্যবহার করেছিল, যার কারণে গুলি চালালেও কোনো শব্দ হয় না, আর এ কারণেই কেউ কিচ্ছু বুঝতে পারেনি। দেখা যায় লোকটা খুব দক্ষতার সাথে লুকিয়ে লুকিয়ে বড় বড় মন্ত্রী মিনিস্টার সহ সবাইকে গুলি করে মেরে ফেলে। আর সেখান থেকে উঠে আসে কে এই লোকটা, কেনই বা হুট করে সে সবাইকে মারতে শুরু করলো? এই হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য কি? এই সব কিছু জানতে আমাদের চলে যেতে হবে বহু বছর আগে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। শুরুতেই আমরা দেখি একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের মধ্যে একজন টিচার গ্রামের কিছু কর্মজীবীদের ডেকে নিজের কাছে আনে আর সবাইকে জড়ো করে বলে কাল থেকে তারা সবাই নিজেদের সন্তানদের কাজে না পাঠিয়ে যাতে তার স্কুলে পড়াশোনা করতে পাঠায়। বাচ্চাদের পড়াশোনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এতে করে তারা তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। তার এসব কথা শুনে গ্রামের লোকজন বলে তারা যদি তাদের সন্তানদের কাজে না পাঠায় আর তার এখানে পড়তে পাঠায়, তাহলে তাদের কাজে সাহায্য কে করবে? তাদের ইনকাম কিভাবে হবে? আর তখন তারা খাবেটা কি? ঠিক মতো তো তারা খেয়ে পড়ে থাকতেই পারবে না। এই লোকেদের কথা শুনে টিচার সবাইকে বোঝাতে থাকে যে পড়ালেখা তাদের সন্তানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও টিচার সবাইকে আশ্বাস দেয় যে তারা যদি তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠায় তাহলে তাদের ঘরে প্রতি মাসে টাকা যাবে, তাই তাদের আর খাওয়া পড়া নিয়ে চিন্তা করতে হবে না। এছাড়াও এসব বাচ্চারা ফ্রিতে স্কুলে খাওয়া দাওয়া সহ সকল কিছু পাবে। এই সব সুবিধা শোনার পর এইবার গ্রামের সবাই রাজি হয়ে যায়, কারণ তাদের দিন আনতে পান্তা ফুরোয়। এই অবস্থায় বাচ্চাদেরকে স্কুলে পড়ানোটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে এই সকল সুবিধার কথা জানতে পেরে তারা সবাই রাজি হয়ে যায়, খুব খুশিও হয়, আর খুশি মনেই তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চায়। আর এই সব কিছুতে টিচারও খুশি হয়। সেদিন বিকাল বেলাতেই জঙ্গলের ভেতর কিছু লোক একটা বড় হাতি শিকার করার চেষ্টা করছিল, কিন্তু হাতিটা লোকগুলোর কাছ থেকে ছুটে পালাতে চায়। লোকগুলো কোনোভাবেই হাতিকে ধরতে পারছিল না, তাই এবার তারা না পেরে ওই হাতির উপর আক্রমণ চালায়। আর তখনই সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল সেই টিচারটা। লোকগুলোকে এভাবে একটা জঙ্গলি হাতির উপর আক্রমণ করতে দেখে সে আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত তাদেরকে আটকাতে যায়। তবে লোকগুলো তো তাকে পাত্তাই দেয় না, উল্টো ওই হাতি নিয়ে মজা নিতে থাকে। আর তখনই হঠাৎ করে জঙ্গল থেকে একজন ছেলে উঠে আসে আর তীর দিয়ে এক এক করে ওই সব লোকদের মারতে থাকে আর সেই জঙ্গলি হাতিকে বাঁচিয়ে নেয়। ছেলেটা ছোট হলেও সে ছিল খুবই দক্ষ, আর সে তার দক্ষতার সাথেই সবগুলো লোককে তীর মেরে দেয়। আর সবাই তো তখন ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ছেলেটা হাতিকে বাঁচিয়ে নেয়। এটা দেখে টিচারটাও অনেক বেশি খুশি হয়। ওই বাচ্চা ছেলেটার উপর সে অনেক বেশি ইমপ্রেসড হয়। এরপরে টিচার নিজের সাথে ওই ছেলেটাকে নিয়ে আসে আর নিজের স্কুলে রাখে। এখানে লোকজন ছেলেটার নাম ঠিকানা জিজ্ঞেস করলেও ছেলেটা তো কিছুই বলতে পারে না, এমনকি তার নিজের নামও সে জানে না। আর তাই এই ছেলেটার নাম রাখা হয় চেন্নাইয়া। চেন্নাইয়া এরপর থেকে টিচারের স্কুলেই পড়াশোনা করতে থাকে। সেখানে পড়াশোনা সহ খাওয়া দাওয়া সবকিছু করে। টিচারই তার এই সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। সেখানে একজন মেইড মহিলার সাথে চেন্নাইয়ার খুব ভালো সম্পর্ক হয়। চেন্নাইয়ার মাকে বা সে কোথায় আছে সেটা তো চেন্নাইয়া নিজেও জানে না, তাই সে ওই মহিলাটিকেই নিজের মায়ের মতো দেখতে থাকে, তাকে মার মতো করেই শ্রদ্ধা করতে থাকে। তবে একদিন টিচারের কাছে নালিশ আসে চেন্নাইয়ার নামে, যে চেন্নাইয়া নাকি স্কুলের একজন ক্যাটারারকে মেরেছে। টিচার তো একথা শুনে খুবই অবাক হয় আর চেন্নাইয়ার কাছে জিজ্ঞেস করে যে সে কি ওই লোকটাকে সত্যিই মেরেছে, আর মারলে সে কেন মেরেছে। তখন চেন্নাইয়া বলে হ্যাঁ সে মেরেছে, কারণ লোকটা আন্টিকে অর্থাৎ স্কুলের ওই মেয়েদের সাথে খারাপ আচরণ করেছে, যা সে মোটেও সহ্য করতে পারেনি। চেন্নাইয়া বলে আন্টি স্কুলের খাবারের পরিমাণ থেকে একটু বেশি খাবার তৈরি করেছিল, তাই লোকটা আন্টিকে গিয়ে একটা চড় মেরে দেয়।
আর এটা দেখেই চেন্নাইয়া লোকটাকে মারে। চেন্নাইয়ার এসব কথা শুনে টিচার এবার তার উপর রাগ করার বদলে বরং খুশিই হয়, কারণ সে দেখেছে চেন্নাইয়াকে সবসময় সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে। চেন্নাইয়াও সবসময় বড় বড় জ্ঞানী মানুষ আর ন্যায়ের পথে দাঁড়ানো ঐতিহাসিক কিছু মানুষ যেমন ভগৎ সিং, গান্ধীজি সহ এরকম মানুষদের জীবনী পড়ে পড়েই জ্ঞান নিত। এসব মানুষের জীবনী পড়তে তারও অনেক ভালো লাগতো। আর এই সব কিছু দেখে চেন্নাইয়াকে আরো বেশি ভালো লাগতে শুরু করে টিচারের। তাই সে চেন্নাইয়াকে সব সময় তার কাছে কাছেই রাখতো। একদিন টিচার তাকে জিজ্ঞেস করে, সে তো এত লিডারদের জীবনী পড়ে, তাহলে তার পছন্দের লিডারকে? চেন্নাইয়া জানায় ভগৎ সিং, সেই তার সবচেয়ে পছন্দের লিডার। টিচার এটা শুনে বলে, শুধু ভগৎ সিং? গান্ধীজি কি তার পছন্দ না? মাস্টারের কথা শুনে চেন্নাইয়া হেসে দেয় আর বলে সে গান্ধীজিকে সম্মান করে, তার কাজ, সাহসিকতা সবকিছু ভালো, তবে ভগৎ সিং চেন্নাইয়ার জীবনের অনুপ্রেরণা। চেন্নাইয়ার এসব কথা শুনে এবার মাস্টার অনেক বেশি খুশি হয় আর বলে চেন্নাইয়া নামটা তার সাথে যায় না, তাই আজ থেকে সে তার নাম রাখছে ভগৎ সিং। এই কথা শুনে ছেলেটাও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তার মনে আছে তার বাবা তাকে ওস্তাদ বলে ডাকতো। এই কথা শুনে মাস্টার এবার তার পুরো নাম রাখে ওস্তাদ ভগৎ সিং, অর্থাৎ আজ থেকে চেন্নাইয়ার নাম পরিবর্তন করে রাখা হয় ওস্তাদ ভগৎ সিং। এই কথা শুনে ভগৎ সিং অর্থাৎ চেন্নাইয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখন থেকে আমরা তাকে ভগৎ সিং বলেই ডাকবো। তো দেখা যায় সে তো খুশির চোটে দৌড়ে সেখান থেকে চলে যায়। ভগৎ সিং এর খুশি দেখে মাস্টারও অনেক বেশি খুশি হয়ে যায়। মাস্টারের অনেক বেশি গর্ব হয় ভগৎ সিং কে নিয়ে। তার বিশ্বাস ভগৎ সিং একদিন অনেক বড় হবে আর সব সময় সত্য ও ন্যায়ের পথে চলবে। এরপরে ভগৎ সিং দৌড়ে মাস্টারের কাছে আসে আর এসেই বলে তাদের মাস্টার এখন দেশের বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছে। এই কথা শুনে মাস্টার সহ গ্রামের প্রতিটা মানুষ খুশি হয়ে যায়। এরপর একদিন চিফ মিনিস্টার নিজেই তাদের গ্রামে চলে আসে মাস্টারের সঙ্গে দেখা করার জন্য। মাস্টার তো ভাবে হয়তো চিফ মিনিস্টার তাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য গ্রামে এসেছে, তবে কিছুক্ষণ পরেই চিফ মিনিস্টার মাস্টারকে ডেকে অফার দেয় যে টিচারই ছেড়ে চিফ মিনিস্টারের পার্টিতে জয়েন করার জন্য, অর্থাৎ চিফ মিনিস্টার মাস্টারকে পলিটিক্সে আসার অফার করছে। এ কথা শুনে মাস্টার এবার খুবই চিন্তিত হয়ে পড়ে। শিক্ষকতা তার একটা জীবন, সেটা ছাড়া থাকতে পারবে কিনা সেটা তার জানা নেই। তাই সে প্রথমে চিফ মিনিস্টারকে বুঝিয়ে সুঝিয়ে মানা করে দেয় যে সে পলিটিক্সে যাবে না। তবে মিনিস্টার মাস্টারকে আরো কিছুক্ষণ রিকোয়েস্ট করে। মাস্টার এবার কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগে উত্তর দেয়। সে বলে যে সে ভেবেচিন্তে তার সিদ্ধান্ত পরে জানাবে। মাস্টারের কথা শুনে মিনিস্টারও এবার তাকে সময় দেয় আর সেখান থেকে চলে আসে। এরপরেই আমরা দেখি মাস্টার তার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে এবার পলিটিক্সে যাবে। এতে করে মাস্টারেরও ভালো হবে, আবার তাদের গ্রাম ও গ্রামের বাচ্চাদের পড়াশোনা নিয়েও এগোতে পারবে সে। তবে মাস্টারের এই সিদ্ধান্তে একটু মনই খারাপ ছিল বাঘাতের, কারণ মাস্টার ছাড়া এত আপন কেউই ছিল না তার। কিন্তু মাস্টার বাঘাতকে বোঝায় যে সে পলিটিক্সে গেলে এই গ্রামের যারা অর্থের অভাবে নিজেদের ঘর চালাতে পারছে না সে তাদের জন্য কাজ করবে। এছাড়াও মাস্টার সব সময় বাঘাতকে মনে রাখবে, তার সাথে দেখা করবে আর তার সাথে কথাও বলবে, তাই সে যেন কোনো চিন্তা না করে। এইবার বাঘাত মাস্টারের কথায় রাজি হয়ে যায়। এরপর মাস্টার এভাবেই পলিটিক্সে গিয়ে এগোতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের নিয়ে যাওয়া হয় অনেক বছর আগে, যেখানে বর্তমান সিএম একটা নিজের ফ্যামিলির বিয়েতে অ্যাটেন্ড করতে আসে। সেখানে সিএম হিসেবে আমরা সেই মাস্টারকে দেখতে পাই, অর্থাৎ মাস্টার সিএম এর পার্টি জয়েন করার পর অনেক পরিশ্রম করে করেই নিজে এখন সিএম হয়েছে আর আজ সে তার এক ফ্যামিলি বিয়েতে এসেছে। তবে সিএম বিয়ে বাড়িতে যেতেই হঠাৎ করে সেখানে আক্রমণ হয় আর সেই সময় কিছু লোক এসে সিএম সহ সেখানকার নানা মানুষকে গুলি করে মারতে থাকে। সিএম অর্থাৎ মাস্টার তখন সেখানেই মারা যায়। এছাড়াও বিয়ে বাড়িতে থাকা আরো কিছু লোক নিহত হয়। একেবারে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হয় সেখানে। এরপরে মাস্টারের মৃত্যু ঘোষণা করা হয় আর সেখানে নতুন অ্যাক্টিং চিফ মিনিস্টার রাখা হয়। নতুন চিফ মিনিস্টারকে তার আসন দেওয়ার ঘোষণা হওয়ার পরই নতুন চিফ মিনিস্টার তার গাড়িতে করে বাসায় যাচ্ছিল। তবে মাঝ রাস্তায় নতুন মিনিস্টারের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সে সেখানেই মারা যায়। পরপর দুই মিনিস্টারের এমন মৃত্যুতে অনেক মানুষ শোকাহত ছিল যে কিছু মুহূর্তের মধ্যে এত কিছু কিভাবে হয়ে গেল। তাই নতুন মিনিস্টারের লাশকে একবার দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়। সেখানে মিনিস্টারের পরিবার তার অন্তিম সংস্কারের কাজ করছিল। সেই সময় সেখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী নাল্লা নাগাপ্পার আগমন ঘটে। নাগাপ্পা এসে আগে নতুন মিনিস্টারের মুখ দেখে, এরপরই সে মিনিস্টারের ছেলেকে নিয়ে একটু দূরে চলে যায়। আর এখানেই আমরা জানতে পারি নাগাপ্পা অনেক আগে থেকেই চাইতো
চিফ মিনিস্টার হতে, আর এটার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। আর সেই প্রথম মিনিস্টার অর্থাৎ মাস্টারকে মেরে ফেলে। এরপর যখন নতুন মিনিস্টার আসে তখন তাকেও অ্যাক্সিডেন্টের মাধ্যমে মেরে ফেলে, কারণ এখন নাগাপ্পা মিনিস্টারের চেয়ারে বসতে চায়। আর এই সব কিছু নিজে থেকেই সে নতুন মিনিস্টারের ছেলেকে জানায়, যে কথা শুনে মিনিস্টারের ছেলে আর কিছুই বলতে পারে না, সে তো অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরই দেখা যায় নাগাপ্পা তার স্বপ্ন পূরণ করতে পারে, আর এবারের সিএম নাগাপ্পাকেই ঘোষণা করা হয়, যেটার জন্য সে অনেক বেশি খুশি ছিল। আর নাগাপ্পার মিনিস্টার হওয়ার খুশিতে তার ছোট ছেলে ভিকিও খুব বেশি খুশি ছিল। তাই তো সে রাতে মেয়েদের নিয়ে পার্টি আর এনজয় করতে থাকে। আর সেখানেই ভিকিকে একজন লোক কল করে আর তাকে তার বাবার মিনিস্টার হওয়ার খুশিতে জঙ্গলে এসে তার সাথে পার্টি করার আমন্ত্রণ করে। ভিকি প্রথমে লোকটার আমন্ত্রণ রক্ষার্থে বলে সে তার লোকেদের পাঠিয়ে দিবে তার কাছে, কিন্তু লোকটা ভিকিকে জানায় তাকেও আসতে হবে। এবার ভিকিও রাজি হয়ে যায়। পরের দিনে ভিকি আর তার লোকেরা যায় জঙ্গলে সেই লোকটা অর্থাৎ মিস্টার সিংগাইয়ের সাথে দেখা করতে। এখানে মিস্টার সিংগাই ভিকিদের অনেক সুন্দর করে ওয়েলকাম জানায়, আর সবাই মিলে অনেক মজা করে পার্টি করে, অনেক ড্রিঙ্কও করে। তবে এক পর্যায়ে ভিকির একজন লোক মিস্টার সাংগাইকে জিজ্ঞেস করে যে সে কি শুধু তাদের এসবই খাওয়াবে নাকি, গাঁজা কোথায়? এই কথা শুনে মিস্টার সিংগাই এবার কিছুটা মন খারাপ করে আর বলে ভিকি সব গাঁজার টন তো এই ফরেস্টের পুলিশ অফিসার জব্দ করে নিয়ে গেছে, সে কিভাবে খাওয়াবে? এই কথা শুনে ভিকি এবার অনেক বেশি রেগে যায় আর সাথে সাথে তার লোকেদের নিয়ে সেখানকার পুলিশ স্টেশনে চলে যায়। এখানে যে সিআই অফিসার ভিকির সব গাঁজা জব্দ করে নিয়েছিল, সেদিন সেই অফিসারের স্ত্রী আর মেয়ে আসে অফিসারের জন্য খাবার নিয়ে, যেটা দেখে সিআই অফিসার অনেক বেশি খুশি হয়। তবে তার আগেই ভিকিরা এসে পুলিশ অফিসারকে সরাসরি ভিকির সব গাঁজা ফেরত দিতে বলে, কিন্তু পুলিশ বলে সে দিবে না। এইবার ভিকি ক্ষমতার জোরে পুলিশটাকে মারতে থাকে। এক পর্যায়ে মারতে মারতে তার জামা কাপড় খুলে হেনস্থা করতে থাকে আর সবাই মিলে মজা নিতে থাকে। এরপর ভিকির লোকগুলো এবার সিআই এর স্ত্রীকেও বাজেভাবে স্পর্শ করছিল। এসব দেখে আরেকজন পুলিশ অফিসার ওস্তাদকে কল দেয়, আর একটু পরেই আমরা ওস্তাদ অর্থাৎ ওস্তাদ বাঘাত সিংকে দেখতে পাই, যে হিরো স্টাইলে পুলিশ স্টেশনে চলে আসে আর ভিকির লোকেদেরকে তীর মেরে মেরে মারতে থাকে। বাঘাত সবাইকে মেরে এবার ভিকির দিকে এগোতে থাকে। এটা দেখেই তো ভিকি বাঘাতের কাছ থেকে পালাতে চায়, কিন্তু বাঘাত ভিকিকে ঠিকই ধরে ফেলে আর মারতেও থাকে। এরপরেই আমরা দেখি বাঘাতও এখন তার মাস্টারের মতো গ্রামের বাচ্চাদের পড়াশোনা করায়। সে সবাইকে পড়াচ্ছিল। এমন সময় সেখানে রাও নামের একজন লোক আসে। বাঘাত রাওকে চেনে আর রাও বাঘাতের কাছেই এসেছে। সে বাঘাতের কাছে এসে বলে কাল তার এক কাছের বন্ধু এই গ্রামে আসতে চলেছে তার বড় মেয়ের বিয়ের প্রোগ্রাম করার জন্য, আর তারই সেই বন্ধুর ছোট মেয়ে চায় এই গ্রামের জঙ্গলগুলো একটু ঘুরে দেখতে, প্রকৃতির মাঝে থাকতে, আর সেই মেয়ের ঘোরাফেরা বিভিন্ন জায়গা সম্পর্কে জানানো, এই সবকিছুর দায়িত্ব রাও ওস্তাদকে দিতে চায়। কারণ ওস্তাদ এই গ্রামটাকে ভালো করে চেনে, তার থেকে ভালো এই গ্রামকে আর কেউ চেনে না। সে জঙ্গলেরও বেশ খোঁজ খবর জানে। এই কথা শুনে ওস্তাদ প্রথমে রাজি হয় না আর বলতে থাকে তারা তো একা একাই ঘুরতে পারে, তাহলে এখানে বাঘাতের কি দরকার? তবে রাও তার কোনো কথা শোনে না আর তাকে এক প্রকার আদেশ করেই বলে তার একমাত্র তার উপরেই বিশ্বাস আছে আর সে জানে সেই কাজটা খুব ভালোভাবেই পারবে। তাই তার বন্ধুর মেয়েকে পুরো জঙ্গল ঘুরে দেখানোর দায়িত্ব তাকেই নিতে হবে। এবার রাওয়ের প্রতি সম্মান থাকায় বাঘাত আর তাকে না করতে পারে না, তার কথায় রাজি হয়ে যায়। এর পরের দিনই রাওয়ের বন্ধুর পুরো পরিবার সেখানে চলে আসে আর তাদেরকে ওয়েলকাম জানায়। সেখানে রাও তার বন্ধুর পুরো পরিবারের সাথে বাঘাতের পরিচয় করিয়ে দেয় আর বলে আজ থেকে তাদের সব সেফটির দায়িত্ব বাঘাতের কাছে। রাওয়ের বন্ধুও বাঘাতকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ এর আগেও সে বাঘাতের নামে অনেকের মুখে অনেক প্রশংসা শুনেছে আর সেই থেকে তারও বাঘাতের প্রতি বিশ্বাস জন্মেছে। এখানে বাঘাত রাওয়ের বন্ধুর ছোট মেয়ের সাথে পরিচিত হয়, যার নাম শ্লোকা। তবে শ্লোকা বাঘাতকে দেখে একটুও খুশি ছিল না, যাকে পরেই বাঘাত কাঠটাকে নিয়ে শ্লোকাকে সাথে করে জঙ্গলে ঘুরতে চলে যায়। এখানে শ্লোকার সঙ্গে দুজন ডাক্তারও ছিল, যেখানে একজন ছিল সাইকোথেরাপিস্ট আর একজন হার্ট সার্জন। একটা মেয়ের সাথে দুইটা ডাক্তার কি করে এটা জানা নেই বাঘাতের। এখানে শ্লোকাও ডাক্তারদের কথা মতো অদ্ভুত অদ্ভুত কাজ করছিল, যেমন গাছের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা, বড় বড় শ্বাস নেওয়া ইত্যাদি। এইসব দেখে বাঘাত তো কিছুই বুঝতে পারে না। আর এরপরেই তারা জানতে পারে শ্লোকার আসলে একজন ছেলের সাথে ব্রেকআপ হয়েছে, আর ব্রেকআপের পর সে অনেক বেশি ভেঙে পড়েছিল মানসিকভাবে, আর সেটা ঠিক করার জন্যই সে তার সাথে করে সব সময় ডক্টর রাখে। আর সে এখানেও এসেছে প্রকৃতি দেখে নিজের মনকে একটু হলেও ঠিক রাখার জন্য। এদিকেই সবকিছু শুনে
বাগাতের উল্টো হাসি আসতে থাকে, কারণ ব্রেকআপের জন্য কেউ নিজের কাছে ডাক্তার রেখে দেয় সেই প্রথম দেখলো। এদিকে আমরা দেখি নাগাপ্পা অনেকক্ষণ যাবৎ ভিকির খোঁজ না পেয়ে তাকে অনেকবার কল লাগায়, কিন্তু ভিকির ফোন বারবার বন্ধ বলছিল। এটা দেখে নাগাপ্পা এবার খোঁজ লাগায় ভিকি কার কার সাথে দেখা করেছে। তখন নাগাপ্পা মিস্টার সিঙ্গাইয়ের খোঁজ পায়। এরপর সে সিঙ্গাইকে কল করে আর জিজ্ঞেস করে ভিকি কোথায়, কিন্তু সিঙ্গাই তো এখানে সম্পূর্ণ অস্বীকার করে আর বলে তার ভিকির সাথে দেখা হয়নি, সে জানে না ভিকি কোথায়। এ কথা শুনে নাগাপ্পা আর কিছুই বলে না আর ভিকির জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে শ্লোকা তো কিছুতেই তার এক্সের শোক থেকে বের হতে পারছিল না, তাই সে তার এক্সের সব ছবি পুড়িয়ে দিতে থাকে আর যেটার আইডিয়াও তাকে তার ডক্টরই দেয়। ভাগাত এইসব কিছু দেখে উল্টো মজা নিতে থাকে। রুগীও যেমন পাগল তেমন ডাক্তারও পাগল। এদিকে ভাগাতকে মজা নিতে দেখে শ্লোকা রেগে যায়, তবে তার তখন আরো মজা লাগতে থাকে। কিন্তু শ্লোকা কিচ্ছু বলে না, কারণ তার এক্স তাকে যেভাবে ঠকিয়েছে এখন তার ছবিগুলো পুড়িয়ে শ্লোকার বেশ ভালোই লাগছিল। অন্যদিকে বিয়ের ম্যানেজমেন্ট চলছিল, কিন্তু বিয়েতে যাকে সঙ্গীতের জন্য আনা হয়েছিল তার গান শুনে সবাই বোরিং হয়ে যায়। তাই সেখানকার ম্যানেজমেন্ট কাটটাকে ডেকে বলে যে করেই হোক বিয়ের অনুষ্ঠানে জোশ আনতে হবে, কিন্তু তার জন্য এরকম বোরিং সঙ্গীত হলে চলবে না। অর্থাৎ লোকটা কাটটাকে এমন কাউকে আনতে বলছে যে পুরো অনুষ্ঠানটা মাতিয়ে রাখবে। পরের দিনই সে বাঘাতকে নিয়ে চলে আসে ডান্স করার জন্য, কিন্তু এখানে তো বাঘাত ডান্স প্র্যাকটিস করে একই রকম নাচ নাচছিল, যেটাও বোরিং ছিল। তবুও সে হার মানে না আর নাচতে থাকে, সবাইকে প্র্যাকটিস করাতে থাকে। এদিকে দেখতে দেখতে 5 দিন হয়ে যায়, তবুও ভিকির কোনো খোঁজ পাওয়া যায় না। এটা দেখে এবার নাগাপ্পা তার ম্যানেজারকে দিয়ে আবারও মিস্টার সিঙ্গাইকে কল করে। এবার মিস্টার সিঙ্গাই ভয়ে ভয়ে নাগাপ্পাকে জানায় সেদিন ভিকি এসেছিল তার কাছে, তবে তার কিছু গাঁজা পুলিশ স্টেশনে আটকে ছিল আর সেটা আনতে যাওয়ার পর থেকেই ভিকি ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ তার কোনো খোঁজ পাওয়া যায় না। এটা শোনা মাত্রই নাগাপ্পার ম্যানেজার বলে সে এখনই খোঁজ লাগিয়ে ভিকিকে নিয়ে আসবে, তবে নাগাপ্পা তাকে থামিয়ে দেয় আর বলে সে একাই তার ছেলেকে খুঁজবে। এরপর সে কল দেয় মিয়া ভাই নামের কোনো একটা লোককে। এখানে আমরা মিয়া ভাইয়ের পাওয়ার সম্পর্কে জানতে পারি যে জনসম্মুখে মানুষের খুন করতে পারে। নাগাপ্পা তখন মিয়া ভাইকে কল করে জানায় তার ছেলে ভিকি মিসিং আর তাকে খুঁজে দিতে হবে। এই কথা শুনে এবার মিয়া ভাই নাগাপ্পাকে আশ্বাস দেয় যে সে ভিকিকে খুঁজে আনবেই আনবে। এরপরেই সে কল দেয় বাগদাদিকে। বাগদাদিও অনেক প্রভাবশালী লোক ছিল, বড় বড় অস্ত্র তার কাছে ছিল। মিয়া এবার বাগদাদিকে বলে ভিকিকে খুঁজে আনার জন্য। বাগদাদিও জানায় যে সে খুঁজে আনবে। অন্যদিকে বাগাত শ্লোকাদের ঘোরাতে ঘোরাতে একটা জায়গায় নিয়ে আসে আর সেখানে বসিয়ে তাদের চা নাস্তা খাওয়ায়। আমরা বুঝতে পারি এটাই বাগাতের আস্থানা। একটু পরেই সে একটা জায়গায় ঢুকে পড়ে আর সেখানেই আমরা ভিকিকে বাধা অবস্থায় দেখি, অর্থাৎ বাগাত ভিকিকে সেদিন না মেরে নিজের কাছে ধরে নিয়ে এসেছে। ভিকি এখানে বাগাতকে দেখে নাগাপ্পার ভয় দেখাতে থাকে, তবে বাগাত ভয় পায় না। সে ভিকির জন্য খাবার নিয়ে আসে। তখন শোনা যায় বাইরে পুলিশরা এসেছে ভিকির খোঁজে। এ কথা শুনে বাগাত সেখান থেকে বেরিয়ে আসে। এখানে আমরা দেখি বাকি পুলিশদের সাথে বাগাতের খুব ভালো সম্পর্ক ছিল। বাগাত সবার সাথে মজা মস্তি করছিল। মানুষদের দেখে বোঝা যায় যে সবাই বাগাতকে কত বেশি পছন্দ করে। তবে বাগাত এমন ভাব ধরে যেন সেও ভিকির মিসিং হওয়াতে চিন্তিত। এদিকে কিছু লোক এসে বাগাতের কাছে বায়না ধরে তাকে গান গাওয়ার জন্য। একটু পর বাগাতও রাজি হয়ে যায়। সবাইকে নিয়ে নিজের স্টাইলে তখন নাচ গান করতে থাকে। এসব দেখে শ্লোকারও খুব ভালো লাগে, তাই সেও বাগাতের সাথে মজা করতে থাকে। এদিকে বাগদাদি আবার কল করে ফাজালকে আর ফাজালকেই ফাইনাল আদেশ দেয় ভিকিকে খুঁজে আনার জন্য। বাগদাদির আদেশ পেয়ে ফাজালও সাথে সাথে ভিকিকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে বাগাত শ্লোকাদের আবারও জঙ্গল ঘোরাতে নিয়ে আসে। এখনো শ্লোকাকে ঠিক হতে না দেখে বাগাত তার কাছে তার ব্রেকআপের কারণ জানতে চায়। তখন শ্লোকা জানায় তার এক্স এর সাথে ইনস্টাগ্রামে রিলেশন হয়েছিল। এরপর তার আরো গভীরে যায়। শ্লোকা তার সাথে অনেক হ্যাপি ছিল, তবে একদিন জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে না বরং শ্লোকার নিজের বড় ভাইকে পছন্দ করে। এর মানে তার বয়ফ্রেন্ড গে ছিল। এটা শোনা মাত্রই কাটটা তার হাসি থামাতে পারে না। এদিকে বাগাত শ্লোকাকে বোঝায় আর বলে যে তাকে ভালোই বাসেনি তার জন্য সে এখন থেরাপি দিচ্ছে নিজেকে। অন্যকে ভালোবেসে নিজের শরীর নষ্ট করছে, অথচ তাকে আগে তার নিজেকে ভালোবাসা উচিত, নিজের যা ভালো লাগে সেটা করা উচিত। বাগাতের এসব কথা শুনে শ্লোকার তাকে একটু একটু ভালো লাগতে শুরু করে। তার আচার আচরণ, তার কথা সবকিছুই তার ভালো লাগতে থাকে। তাই এরপর থেকে সে সবসময় বাগাতের পিছু পিছু ঘুরতো আর তাকেই দেখতো। অন্যদিকে ফাজাল তার কাজে নেমে প্রথমেই সিঙ্গাইয়ের কাছে আসে আর তার উপর বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে ভিকি কোথায়। তবে সে এখনো ফাজালকে একই উত্তর দেয় যে ভিকি পুলিশ স্টেশনে যাওয়ার পর থেকে উধাও ছিল, সে জানে না সে কোথায়। এবার ফাজাল সেই সিআই এর কাছে যেতে চায়। তখন সিঙ্গাই নিজেই ফাজালকে সেই অফিসারের বাড়িতে নিয়ে যায়। ফাজাল এখানে এসেই সিআই কে আঘাত করতে থাকে আর জিজ্ঞেস করে ভিকি কোথায়। সিআই এখানে অনেক আকুতি মিনতি করে বলতে থাকে যে সে কিছুই জানে না। এটা শুনে এবার ফাজাল সিআই কে ছেড়ে চলে আসতে নেয়। তখনই পেছন থেকে সিআই এর মেয়ে তাকে বলে যে তারা এত ভয় পাচ্ছে কেন,
ওস্তাদকে খবর দিলে ওস্তাদি ওই গুন্ডাগুলোর খবর করে দিবে। ওস্তাদের নাম শোনা মাত্রই ফাজাল থেমে যায়। সে বুঝতে পারে যে ওস্তাদি ভিকিকে আটকে রেখেছে। এরপরই দেখা যায় ফাজালের লোক আর সিঙ্গাই মিলে সবার আগে শ্লোকাকে ধরে নেয়। আর এই কথা শ্লোকার বাবা মা বাঘাতকে জানায়। শ্লোকার বাবা বলে, বাঘাত তো বলেছিল যে সে তাদের সেফটি দিবে, কিন্তু এখানে তো তার মেয়েকেই তুলে নেওয়া হয়েছে। এই কথা শুনে বাঘাত এবার তাদেরকে আশ্বাস দেয় যে কোনো ভাবেই সে শ্লোকাকে নিয়ে আসবে। এরপর আর উপায় না পেয়ে বাঘাত নিজেকে সারেন্ডার করে ফেলে আর ভিকিকে নিয়ে ফাজালদের কাছে যায়। ভিকিকে ছেড়ে দিতেই ফাজালের লোকেরা বাঘাতের মুখে কাপড় বেঁধে তাকে ধরে নিয়ে যায়, যেখানে শ্লোকাকেও আটকে রাখা হয়েছিল। বাঘাতকে আটকেই ফাজাল আগে মিয়া ভাইকে ভিডিও কল দেয়। মিয়া ভাই এবার বাঘাতের মুখ দেখতে চায়। ফাজাল তার মুখ খুলে দিতেই মিয়া ভাই তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বাঘাতও একটা হাসি দিয়ে মিয়া ভাইয়ের দিকে তাকায় আর বলে, মিয়া ভাই। এ কথা শুনে সে আরো বেশি ভয় পেয়ে যায় আর বারবার বাঘাতের কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে কেউ তো কিছুই বুঝতে পারে না। মিয়া ভাই তখন চিৎকার করে ফাজালকে বলতে থাকে বাঘাতকে ছেড়ে দিতে। এটা শুনে ভিকি আরো বেশি রেগে যায় আর মিয়া ভাইয়ের কল রেখে ভিকি নিজেই বাঘাতকে মারতে যায়। তবে তার আগে পেছন থেকে সিঙ্গাই ভিকির মাথায় আঘাত করে বসে। আর এখানেই আমরা জানতে পারি যে সিঙ্গাই কোনো জঙ্গলের পাগল টাগল না, বরং সে এখানকার এক্স পুলিশ অফিসার ছিল। অর্থাৎ সে এতদিন নাটক করে গেছে নিজেই ভিকিকে বাঘাতের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। এবার সিঙ্গাই ফাজালদের দিকে তাকিয়ে বলে, তারা কি ভেবেছে তারা বাঘাতকে এখানে ধরে নিয়ে এসেছে মারার জন্য? তবে না, তারা ভুল ভাবছে। আসলে বাঘাত চেয়েছে বলেই তারা এখানে এসেছে। অর্থাৎ বাঘাতের আগে থেকেই প্ল্যান ছিল সবাইকে এখানে এনে মারা। আর বাঘাত এখন উঠে দুইটা বন্দুক বের করে। এরপর ভিকি আর ফাজালের সব লোকদেরকে গুলি করে এক নিমিষেই ভ্যানিশ করে দেয়। বাঘাতের এই রূপ দেখে শ্লোকাও অনেক বেশি অবাক হয়। সবাইকে মেরে বাঘাত এবার ভিকি আর ফাজালকে ধরে নিয়ে যায়। বাঘাত ভিকি আর ফাজালকে একটা গোডাউনে আনে আর দুজনকে চেয়ারে বেঁধে রাখে। এখানে ভিকি বাঘাতকে জিজ্ঞেস করে বাঘাতের তার বাবার সাথে কি শত্রুতা যে সে ভিকিকে এভাবে তুলে নিয়ে এসেছে। ভিকির কথা শুনে এবার বাঘাত বলা শুরু করে। এদিকে সিঙ্গাই শ্লোকাকে নিজের সাথে করে নিয়ে আসে আর বলে কিছুক্ষণ পর তার বাবা মা এসে তাকে এখান থেকে নিয়ে যাবে। এবার শ্লোকা সিঙ্গাইয়ের কাছে জিজ্ঞেস করে, কে এই বাঘাত? কেনই বা সেই লোকগুলোকে মারলো? এই সব কিছু জানতে চায় শ্লোকা। আর তার প্রশ্নের উত্তরে সিঙ্গাই কিছুই বলতে চায় না। কিন্তু শ্লোকার জোরাজোরি দেখে সিঙ্গাইও বলতে শুরু করে। এখানে আমাদেরকে কয়েক বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে গ্রামে একবার অনেক বড় করে লক্ষ্মী পূজা হচ্ছিল। সেখানেই কয়েকজন গুন্ডা ঢুকে যায় আর সেই জায়গাটা অপবিত্র করে সেখানকার পণ্ডিতদের খুব মারতে থাকে। সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল, তবে কেউই লোকগুলোর ক্ষমতার কারণে কিছুই করতে পারছিল না, শুধু চুপচাপ সব দেখে যাচ্ছিল। আর এই খবর বাঘাতের কানে পৌঁছাতেই সে দ্রুত সেখানে চলে আসে। এখানে আমরা জানতে পারি বাঘাত একজন এসআই পুলিশ অফিসার ছিল। বাঘাত এখানে এসেই সব গুন্ডাদের এক এক করে মারতে থাকে আর শেষে একজনকে মেরে আধমরা করে তার কাছে জিজ্ঞেস করে যে তারা এখানে কেন এসেছে, কার আদেশে এইসব করছে। এবার লোকটা জানায় নাল্লা নাগাপ্পা তাদেরকে আদেশ দিয়েছে এখানে এসে সবাইকে মারার জন্য, কারণ নাগাপ্পা তার ছেলের জন্য এমএলএর টিকিট চায়। এ কথা শুনে বাঘাত এবার লোকটাকে মেরে সোজা নাগাপ্পার বাড়িতে চলে আসে আর তাকে ডাকতে থাকে। নাগাপ্পা নিচে নেমে আসলে বাঘাত এখানে নাগাপ্পাকে সরাসরি থ্রেট দেয় আর বলে, না নাগাপ্পার ছেলে সেনু কখনো এমএলএ হওয়ার টিকিট পাবে আর না নাগাপ্পা কখনো চিফ মিনিস্টার হতে পারবে। এখানে বাঘাতের কথায় নাগাপ্পা অনেক বেশি রেগে যায় আর বলে সে চিফ মিনিস্টার হয়ে দেখাবেই, সেটা যে করেই হোক। তবে বাঘাত নাগাপ্পার কথায় কোনোই পাত্তা দেয় না। এদিকে বাবাকে থ্রেট দেওয়ায় নাগাপ্পার বড় ছেলে সেনু তখনই পুলিশ স্টেশনে চলে আসে আর বাঘাতকে খুঁজতে থাকে। বাঘাত তখন সেনুর সামনে আসতেই সে বাঘাতকে মারতে যায়, কিন্তু বাঘাত রেগে মেগে সেনুর হাতে কাচের টুকরো দিয়ে আঘাত করে। সেনু তখন বাঘাতকে কিছু করতে যাবে, তখনই তার লোকগুলো সেনুকে আটকে ফেলে। কিন্তু বাঘাত এসবে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সে নাগাপ্পার পেছনে একটা লোক লাগিয়ে রেখেছিল। তখন ওই লোকটা বাঘাতকে কল করে আর জানায় কিছুদিন ধরে নাগাপ্পা মিয়া ভাই আর আজমালের সাথে দেখা করছে। সে মিয়া ভাই আর আজমালকে খুব ভালো করেই চেনে যে এরা কত ডেঞ্জারাস। বাঘাত বুঝে যায় যে নাগাপ্পা সামনে কোনো কিছু বড় পরিকল্পনা করছে। এইবার বাঘাত সিং সরাসরি মিয়া ভাইয়ের কাছে যায়, যদিও সেখানে আজমলও ছিল। বাঘাত তখন মিয়া ভাইকে গিয়ে সোজা বলে আজমলকে যাতে বাঘাতের হাতে তুলে দেওয়া হয়। তবে বাঘাতের কথা শুনে মিয়া ভাইরা আরো মজা নিতে থাকে। এটা দেখে বাঘাত সিং এবার তার পাওয়ার দেখায়, সবার সামনে মিয়া ভাইয়ের বুকে গুলি করে দেয়। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বাঘাত তখন আরো কয়েকটা গুলি করে। মিয়া ভাই তখন অনেক বেশি আহত হয়ে পড়ে। এরপরই বাঘাত এবার আজমলকে টানতে টানতে সবার সামনে দিয়ে সেখানে নিয়ে আসে আর লকআপে ঢুকিয়ে দেয়। কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলার সাহস পায় না। এদিকে মিয়া ভাই তাড়াতাড়ি হসপিটালে যায় আর চিকিৎসা নিতেই সে প্রাণে বেঁচে যায়। এরপরে নাগাপ্পাকে সে কল করে সবকিছু জানায়। মিয়া ভাই এবার নাগাপ্পাকে বলে ওই দুই ভাই কাশি আর শিবাকে খবর দিতে, তারাই বাঘাতকে দেখে নিবে। এখানে আমরা কাশি আর শিবার পাওয়ার সম্পর্কে জানতে পারি। দুই ভাই একসাথে নানান ধরনের খুন খারাপি করে এসেছে আর এই খবর বাঘাতের কানেও চলে যায়।
তাই সে শিবা আর কাশির সম্পর্কে খুব ভালো করেই জেনে নেয়। এরপর সে দুই ভাইয়ের পেছনেও লোক লাগিয়ে দেয়, আর তার লোক এই দুই ভাইয়ের প্রতি নজর রেখে সব খবর তাকে জানায়। তবে একসময় কাশিকে দেখতে পেয়ে লোকটা ধরতে গেলে কাশি সেখান থেকে পালিয়ে একটা গার্ল হোস্টেলের ভেতর চলে যায়। খবরটা শোনার সাথে সাথে বাঘাত তাড়াতাড়ি সেখানে আসে আর সব রুমে গিয়ে মেয়েদেরকে সতর্ক করতে থাকে। শেষে সে একটা রুমের কাছে গিয়ে দেখে রুমের দরজা আগে থেকেই খোলা। এটা দেখেই বাঘাতের একটু সন্দেহ হয়। সে ভেতর থেকে কাউকে ডাকতেই সেখান থেকে একজন মেয়ে বেরিয়ে আসে। মেয়েটার নাম লীলা। বাঘাত তখন লীলাকেও সাবধান করে সেখান থেকে চলে যায়। আর সে যেতেই আমরা দেখতে পাই কাশি লীলার রুমেই ছিল। সে লীলার রুমমেটের গলায় ছুরি ধরে দুজনকে ভয় দেখায়, তাই লীলাও আর কিচ্ছু বলে না। তবে বাঘাত কেন যেন আবারও চলে আসে লীলার সামনে আর তাকে তার নাম্বার নিতে বলে, কারণ গুন্ডা এখানে আসলে যাতে লীলা তাকে বলতে পারে। লীলা তখন বাঘাতের নাম্বার নিয়ে সাথে সাথে তাকে মেসেজ করে জানায় যে লোকটা এখানেই আছে। তবে বাঘাত মেসেজটা না দেখেই সেখান থেকে চলে যায়। লীলা তখন খুবই হতাশ হয়ে যায় আর ভাবে হয়তো বাঘাত এটা দেখেনি। তবে একটু পরেই দেখা যায় হুট করে বাঘাত সেখানে চলে আসে আর সাথে সাথে কাশিকে গুলি করে, যেটা দেখে লীলা অনেক বেশি খুশি হয়। বাঘাতের লোকেরা তখন কাশিকে সেখান থেকে নিয়ে যায়। বাঘাত যাওয়ার আগে লীলার কাছে আসে আর তাকে থ্যাঙ্কস জানায়। আর লীলার সাথে হ্যান্ডশেক করতে গিয়ে বাঘাত খেয়াল করে লীলার হাতে টিপ লাগানো। এটা দেখে বাঘাত লীলাকে টিপটা কপালে পরে নিতে বলে। লীলা টিপ কপালে পড়তেই বাঘাত বলে তাকে টিপেই সুন্দর লাগে। এই কথা শুনে লীলা তো বেশ লজ্জা পায়। তখনই লীলার মনে পড়ে তাকে আজ তার পণ্ডিত বলেছিল আজ একজন লোক আসবে আর লীলাকে টিপ পরিয়ে দিবে আর সেই লোকের সাথেই তার বিয়ে হবে। এটা মনে পড়তেই লীলা অবাক হয়ে যায়। তাহলে কি বাঘাতের সাথে লীলার পরবর্তীতে কোনো সম্পর্ক হতে চলেছে? এসব তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এরপরে একদিন লীলা আবার বাঘাতের কাছে এসে হাজির হয়। বাঘাত জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে লীলা একটা রেডিও কোম্পানিতে কাজ করত। ওদিন কাশিকে ধরিয়ে দেওয়ায় তার সাহসিকতার উপর লীলা নিজেই খুব খুশি ছিল। তাই তো সে তার রেডিওতেই সবাইকে সেদিনের সব ঘটনা খুলে বলে আর বলে সেই গুন্ডাকে লীলা একাই ধরিয়ে দিয়েছে। আর এটা কাশির লোকের কানে পৌঁছে যায়। তখন একজন লীলাকে কল করে থ্রেট দেয় যে সে কাশিকে ধরিয়ে দিয়েছে, তাই না, এখন তারা লীলাকে ছাড়বে না। এ কথা শুনে লীলা অনেক ভয় পেয়ে যায় আর বাঘাতকে এসে জানায়। এদিকে এই সবকিছু শুনে বাঘাত অনেক বেশি রেগে যায়। লীলার জন্য তাদের সব প্ল্যান ভেস্তে যাবে। কে বলেছিল আগ বাড়িয়ে লীলাকে নিজে ক্রেডিট নিতে? বাঘাত লীলাকে আরো কথা শোনাতে গিয়েও লীলার ফেস দেখে আর কিছুই বলতে পারে না। তবে সে খুব ভালো করেই বুঝতে পারে যে লীলা এখন বিপদে থাকবে, তাই সে লীলার সেফটির দায়িত্ব নেয়। এরপর থেকে বাঘাত লীলাকে সবসময় নিজের কাছে কাছেই রাখতে শুরু করে। যে পর্যন্ত লীলার বিপদ না কেটে যায় সে পর্যন্ত তার দায়িত্ব বাঘাতের কাছে। লীলাও তো বাঘাতের সাথে থেকে খুব এনজয় করছিল। সে যেখানেই যায় বাঘাতকে সাথে করে নিয়ে যায়। দুজন মিলে অনেক জায়গায় ঘুরে ঘুরে বেশ মজা করে। বাঘাত সবসময় তার কাছে থাকায় লীলার কাছে কোনো শত্রু আসতে পারে না। এদিকে লীলা তো প্রথম দেখেই বাঘাতের উপর ফিদা হয়ে গিয়েছিল আর এখন ধীরে ধীরে বাঘাতের আরো কাছে থাকতে পেরে সে তাকে ভালোবেসে ফেলে। লীলা প্রথমে তাকে এসব থেকে থামাতে চাইলেও সে পারত না, কারণ সবসময় সে বাঘাতকে দেখেই যেত। বাঘাতকে নিয়ে অনেক পরিকল্পনাও করত। এরই মাঝে সে বাঘাতের ইন্টারভিউ নেয় আর সেই ইন্টারভিউয়ের মাধ্যমে এটাও জেনে নেয় যে বাঘাতের কোনো পছন্দের মানুষ আছে কিনা। তবে তার কথা শুনে বেশ ভালো করেই বোঝা যায় তার লাইফে তেমন কেউ নেই, যেটা বুঝতে পেরে লীলা তা আরো বেশি খুশি হয়ে যায়। বাঘাতও মাঝে মাঝে লীলার কর্মকাণ্ড দেখতো আর হাসতো। তবে এই পর্যন্ত লীলার কাছে কোনো বিপদ আসেনি, তাই সে অনেক বেশি সন্তুষ্ট। এমন একদিন লীলা ঘুরতে বের হয়। তবে এইবার বাঘাত লীলার সাথে না গিয়ে অন্য একজনকে পাঠিয়ে দেয় তার সাথে, যেটার জন্য লীলা একটুও খুশি ছিল না। সে তখন জিজ্ঞেস করে বাঘাত কোথায়। তখন লোকটা জানায় বাঘাত আসতে পারেনি, তার সিএম এর সাথে মিটিং আছে। এ কথা শুনে লীলা খুবই রেগে যায়। এবার সে একাই রিক্সা থেকে নেমে অনেক মানুষের ভিড়ের মধ্যে গিয়ে হাঁটতে থাকে। আর তখনই লীলাকে একা পেয়ে শিবাও এবার তার উপর নজর রাখতে থাকে। আর একটা সময় সে লীলার কাছে এসে তাকে মারতে যায়, কিন্তু তার আগেই অনেকগুলো লোক শিবাকে ঘেরাও করে ফেলে। এটা দেখে শিবাও খুব অবাক হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে সবার সামনে আসে তখন বাঘাত। এখানেই আমরা বুঝতে পারি এই সম্পূর্ণটাই ছিল শিবাকে ধরার ট্র্যাপ, আর এটা করেছে বাঘাত লীলার মাধ্যমে। মানে সে ইচ্ছা করেই লীলাকে আজকে অন্য কারো সাথে পাঠিয়েছে যাতে শিবা তাকে একা পেয়ে তাকে মারতে আসে, আর সেই সুযোগেই বাঘাতরা শিবাকে ধরে ফেলে। আর হয়ও তাই। বাঘাত এবার কোনো কথা না বলে শিবাকে মারার আদেশ দেয়
আর এই আদেশ দিতেই চারপাশ থেকে পুলিশরা শিবাকে গুলি করতে থাকে। শেষে বাঘাতো তাকে গুলি করে একেবারে শেষ করে ফেলে। এরপরই সে লীলাকে নিয়ে তার হোস্টেলে দিয়ে আসে, কারণ এতদিন তার যে বিপদ ছিল সেটা কেটে গেছে। এখন আর তার বাঘাতকে প্রয়োজন নেই, তাই সে লীলাকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দিয়ে আসে। তবে লীলা একটুও খুশি ছিল না, কারণ সে এতদিন বাঘাতের কাছে থাকতে পেরে অনেক খুশি ছিল। তাই এখন তার মনে হচ্ছে বিপদ থাকাকালীনই ভালো ছিল, অন্তত বাঘাতকে তো সে দেখতে পেত। তাই লীলা এখন মন খারাপ করে থাকে। বাঘাত তখন লীলার দিকে তাকিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে নেয়। সে সময় লীলা বাঘাতের কাছে আসে আর বলে তাদের আবার কবে দেখা হবে। বাঘাত জানায় আবার যখন সে বিপদে পড়বে তখন। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে সেনু শিবা আর কাশির মৃত্যুর খবর শুনে অনেক বেশি রেগে যায় বাঘাতের উপর। সে ফোনটা আছাড় দিয়ে ছুঁড়ে মারে আর রাগে ফুঁসতে থাকে। তখনই নাগাপ্পা সেনুর কাছে আসে আর তাকে আরো বেশি ফুলিয়ে দিতে থাকে। নাগাপ্পা জানে সে নিজে কখনো বাঘাতকে মারতে পারবে না, তাই সেনুকে দিয়েই কাজ করাতে হবে। এদিকে নাগাপ্পার কথায় সেনু আরো বেশি রেগে যায় আর বাঘাতকে মেরে ফেলতে চায়। তবে নাগাপ্পা বলে সরাসরি তাকে মারা বুদ্ধিমানের কাজ হবে না, তাই তাদের এমন কিছু করতে হবে যেটা বাঘাতকে কষ্ট দেয়। এটা শুনে এবার সেনু বের করতে থাকে যে বাঘাতের দুর্বলতা কি, কারণ মানুষের দুর্বলতায় আঘাত করলে মানুষ ভেঙে পড়ে। আর সেই অনুযায়ী সেনু বাঘাতের পিছু নিয়ে জানতে পারে লীলার কথা। লীলাকে প্রায় সময়ই বাঘাতের সাথে দেখা যায়। এদিকে আমরা লীলাকে দেখি যে আবারও বাঘাতের কাছে এসে হাজির। বাঘাত তাকে দেখেই জিজ্ঞেস করে কি হলো, তার আবার কোনো বিপদ আসলো নাকি? লীলা বলে হ্যাঁ, অনেক বড় বিপদ। তাদের হোস্টেলের কারেন্টের বিল অনেক বেশি, আর এটাই বিপদ। এই কথা শুনে বাঘাত এবার বুঝে যায় লীলা এখানে শুধু সময় নষ্ট করতেই এসেছে। লীলার পর বাঘাতকে আরো বলে যে সারা দেশেই বাঘাতের নামের অনেক চর্চা, আর এতগুলো গুন্ডাদের মারার পর সবাই তাকে দেখে খুব ভয় পায়। আর সেই সুযোগেই লীলা আর তার বান্ধবীরা রাস্তাঘাটে দাপট দেখায়। কোনো ছেলে তাদেরকে ইফটিজিং করতে আসলেই বাঘাতের নাম নিতেই সবাই ভয় পেয়ে যায়। আর এসব দেখে লীলারা অনেক বেশি মজা পায়। এগুলো হাবিজাবি কথা সে বাঘাতকে বলতে থাকে, আর বাঘাতও তখন চুপচাপ লীলার কথা শুনতে থাকে। তবে রাতের মধ্যে দেখা যায় বাঘাতের কাছে একটা বড় খবর আসে। সে তখন দৌড়ে হসপিটালের সামনে যেতেই নিউজ রিপোর্টাররা এসে তাকে ঘেরাও করে ধরে আর নানান ধরনের প্রশ্ন করতে থাকে। বাঘাত কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে যেতেই দেখে আইসিইউ রুমের বাহিরে দাঁড়িয়ে লীলা কান্না করছে। সে তখন লীলার সামনে যেতেই সে আরো বেশি কাঁদতে থাকে আর বলে পল্লবী। পল্লবীর নাম শুনেই বাঘাতের আর বুঝতে বাকি থাকে না যে ঠিক কি হয়েছে। সে তখন তাড়াতাড়ি করে পল্লবীর কাছে যায় আর তার অবস্থা দেখে থ হয়ে যায়। পল্লবীর এই অবস্থা দেখে ডক্টররা পর্যন্ত কাঁদতে থাকে। বাঘাত তখন কোনো মতে তার কাছে গিয়ে তার হাত ধরে। বাঘাত হাত ধরতেই পল্লবী আস্তে করে তার চোখ খোলে। বাঘাত তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল তার সাথে। পল্লবী প্রথমে কিছু বলতেই চায় না। বাঘাত তখন বলে সে বাঘাতকে পুলিশ অফিসার ভেবে নয়, বরং ভাই ভেবে সবকিছু বলতে পারে। এইবার পল্লবী আস্তে আস্তে সব বলতে থাকে। আসলে সেই সেনু আর তার লোকেরা মিলে পল্লবীকে লীলা ভেবে ধরে নিয়ে চলে যায়, আর সবাই মিলে তার উপর অনেক বেশি শারীরিক নির্যাতন করে। সারা রাত ভর পশুর মতো তার উপর নির্যাতন চালায় তারা। এগুলো বলতে বলতেই পল্লবী কেঁদে ওঠে। আর এরকম নির্মম কাহিনী শুনে সেখানে থাকা প্রত্যেকটা মানুষ কাঁদতে থাকে। বাঘাতও তখন তার চোখের পানি ধরে রাখতে পারে না। পল্লবী খুব কষ্ট করে বাঘাতকে রিকোয়েস্ট করে। সে বলে সে চায় বাঘাত যাতে সেনু সহ সবগুলো জানোয়ারদের মেরে ফেলে। এবার বাঘাতও পল্লবীকে আশ্বাস দেয় যে সে অবশ্যই তার ইচ্ছা পূরণ করবে। এরপরই সে সেখান থেকে বেরিয়ে যায় আর সোজা নাগাপ্পার বাড়িতে চলে আসে। এখানে নাগাপ্পা আর সেনু দুজন বসে এসব নিয়েই কথা বলছিল আর খুব হাসাহাসি করছিল। কতটা বজ্জাত হলে এরকম করতে পারে মানুষ বলুন তো। বাঘাত সেখানে যেতেই তারা দুজন আরো হাসতে থাকে আর খুব মজা নিতে থাকে। বাঘাত সেনুকে শারীরিক নির্যাতনের দায়ে সারেন্ডার করতে বলে, কিন্তু সেনু তো ভয় পায় না, সে উল্টো হাসতে থাকে। তখন নাগাপ্পা বাঘাতের হাতে একটা পেপার ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল যে বাঘাতকে তার অফিসার পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ নাগাপ্পাই বাঘাতকে নিজের কাজ থেকে বের করেছে। তবে বাঘাত এটা দেখে কষ্ট পায় না, উল্টো একটা ছুরি নিয়ে নাগাপ্পার চোখের সামনেই সেনুকে মেরে দেয়। আর তার কাছে এসে বলে এতদিন তাকে পুলিশের ইউনিফর্মটাই আটকে রেখেছিল। নাগাপ্পা ভালোই করেছে তাকে সাসপেন্ড করে। এখন আর তার এই ইউনিফর্মের জন্য থেমে থাকতে হবে না। রাস্তাঘাটে যেখানে সেখানে সবাইকে সে এক এক করে মারবে, যেমনটা এখন সেনুকে মারলো। কেউ তাকে ঠেকাতে পারবে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। নাগাপ্পাও আর কিচ্ছু বলতে পারে না। এতটুকু কাহিনী ভিকি আর ফাজালকে বলতেই বাঘাত থেমে যায়। তখন ভিকি রেগে মেগে বলে তার বাবা তো বলেছিল
তার বড় ভাই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, তাহলে সে মিথ্যা বলেছিল? বাগাত বলে, তার কি মনে হয় তার ভাই এত ভয়ঙ্কর একটা কাজ করেছে, এটা কি ঠিক? ভিকি তখন আর কিছুই বলে না, কারণ সেও জানে সেনু যা করেছে সেটা মোটেও ভালো করেনি, আর তাই সে তার শাস্তি পেয়েছে। এদিকে ফাজাল বাঘাতের কাছের পর কি হয়েছে সেটা জানতে চায়। বাঘাত তখন আবারও বলা শুরু করে। সেদিনের পর থেকে সবকিছু অন্যরকম হয়ে যায়। পল্লবী আর বেঁচে থাকে না, আর এটার শোক কিছুতেই নিতে পারছিল না লীলা। নিজের প্রিয় বান্ধবীকে হারিয়ে অনেক বেশি কষ্টে ছিল সে, তাই সে সেখান থেকে নিজের গ্রামের বাড়িতে চলে যায়। আর এ কথা শুনে বাঘাতের কিছুটা চিন্তা হয়, কারণ হয়তো বাঘাতও ধীরে ধীরে লীলার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। তাই সে লীলার দাদাকে তার কাছে ডেকে পাঠায়। এরপর সে লীলার দাদার ফোন দিয়ে তাকে কল করে। এদিকে লীলা দাদার কল পেয়ে তাড়াতাড়ি করে রিসিভ করে। সে তো ভেবেছিল তার দাদা কোনো বিপদে ছিল, কিন্তু বাঘাতের কণ্ঠ শুনে লীলা শান্ত হয়। বাঘাত এখানে এবার লীলাকে সরাসরি প্রপোজ করে বিয়ের জন্য, যে কথা শুনে সে অনেক বেশি খুশি হয় আর সাথে সাথে রাজি হয়ে যায়। এরপরই দেখতে দেখতে বাঘাতের বিয়ের দিন চলে আসে। দেখা যায় তাদের বিয়েটা বেশ ধুমধাম করে হচ্ছিল। সবাই তো অনেক বেশি খুশি ছিল তাদের জন্য। আর সেই বিয়ে বাড়িতেই আসে সিএম, অর্থাৎ মাস্টার, যেটা আমরা এর আগেও দেখেছিলাম। মানে মাস্টার বাঘাতের বিয়েতেই এসেছিল। সে বাঘাত আর লীলাকে একসাথে দেখে অনেক বেশি খুশি হয়। আর বাঘাত যখন লীলাকে মঙ্গলসূত্র পরাতে যাবে, ঠিক সেই সময় একটা গুলি এসে লীলার কপাল ভেদ করে চলে যায়, আর লীলা সেখানেই মারা যায়। বাঘাত কিছু বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে সব হয়ে যায়। এরই মধ্যে মাস্টারকেও গুলি করে মারা হয়। আর এই সব কিছু করছিল বাগদাদি আর তার লোকেরা। এইবার বাঘাত আর থেমে থাকে না। সে বন্দুক নিয়ে সবাইকে এক এক করে মারতে থাকে। তবে শেষ পর্যন্ত সে নিজের শক্তি হারিয়ে ফেলে। আজ যেন সে আর কিছুই করতে পারছিল না। তার জীবন কেমন যেন মুহূর্তের মধ্যে উল্টে পাল্টে যায়। সে একদম স্তব্ধ হয়ে যায়। এত কিছু হওয়ার পরেও সে চুপ হয়ে থাকে। হয়তো সে বুঝতেও পারছে না কয়েক মিনিটের মধ্যে তার জীবনে কি ঘটে গেল। এদিকে নাগাপ্পা বাঘাতের কাছে এসে আগুনে ঘি ঢালতে থাকে আর তাকে নিয়ে মজা নিতে থাকে, কারণ সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে বাঘাতের উপর। বাঘাতের পর আবারও জেগে ওঠে আর আজমালকেও মেরে ফেলে। মাস্টার তখনও মারা যায়নি, চিকিৎসারত অবস্থায় ছিল। সে তখন বাঘাতকে সেই শহর ছেড়ে চলে যেতে বলে। বাঘাতও তখন তার কাজ ছেড়ে আবারও গ্রামে এসে থাকতে শুরু করে। এই পুরো কাহিনী বলার পর বাঘাত এবার ভিকির দিকে তাকায় আর বলে, এসব শোনার পর ভিকির কি মনে হয়? তার বাবা কাজটা ঠিক করেছে? ভিকি বলে, না, কিছুতেই ঠিক হয়নি। তার বাবা এরকমটা না করলেও পারত। প্রতিশোধের জন্য সে এতগুলো মানুষকে মেরেছে, অথচ যেই ছেলের মৃত্যুর জন্য সে এরকম প্রতিশোধ নিতে গেল, সেই ছেলেও তো কোনো ভালো কাজ করে মরেনি। সে তো তার পাপের শাস্তি পেয়েছিল মাত্র। তাই তার মতে তার বাবা যা করেছে তা মোটেও ঠিক নয়। এদিকে দেখা যায় এই সব কাহিনী সিঙ্গাই শ্লোকাকেও শোনাচ্ছিল, আর এই সব শুনে শ্লোকারও অনেক বেশি খারাপ লাগে। এদিকে ততক্ষণে বাঘাতের গ্যারেজে ফাজালের লোকেরা চলে আসে আর তাদেরকে ছাড়িয়ে নেয়। বাঘাত আর কিচ্ছু বলে না। ভিকি ছাড়া পেয়ে সেখান থেকে চলে যায়, আর ফাজাল ছাড়া পেতেই সেখানে বাগদাদিরা চলে আসে। বাঘাত এবার বাগদাদিকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ এই বাগদাদি তার লীলাকে মেরেছিল। তবে সে শান্ত থাকে। এখানে বাগদাদি এসেই বাঘাতকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে থাকে, সেদিনের কথাগুলো বারবার মনে করিয়ে। এখানে আমরা দেখি বাঘাতের সাথে তার কিছু লোক তার কলেই ছিল, আর বাগদাদির বলা সব কথা তারাও শুনছিল। আর এক এক করে নাগাপ্পার সাথে জড়িত সব গুন্ডাদের তারা মারতে থাকে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। এদিকে বাগদাদি এবার বাঘাতকে মারার দায়িত্ব ফাজালকে দেয়। ফাজালও বাঘাতের উপর বন্দুক তাক করে, তবে সে বাঘাতকে না মেরে বাগদাদির একটা লোককেই গুলি করে মেরে ফেলে। আর এরপর বাঘাত আর ফাজাল মিলে বাগদাদির লোকেদেরকে এক এক করে মারতে থাকে, কারণ ফাজাল অনেক আগে থেকেই বাঘাতের টিমের ছিল। সে নিজে থেকেই বাগদাদের কাছে এসেছে আর তার এবং নাগাপ্পার সব গোপন তথ্য বের করেছে। বাঘাত আর ফাজাল মিলে প্ল্যান করেই নাগাপ্পাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর বাগদাদির সব গুন্ডাদের শেষ করে এবার বাঘাত বাগদাদিকেও গুলি করে মেরে ফেলে। তাকে মারার সময় বাঘাতের বারবার লীলা আর মাস্টারের কথা মনে পড়তে থাকে। এই দুজনই তো তার জীবনের সবকিছু ছিল। লীলাকে বাগদাদিই মেরেছিল, তাই সেই রাগে বাঘাত বাগদাদিকে আরো গুলি করতে থাকে। সব শেষ করে এবার সে নাগাপ্পার কাছে যায় আর তাকে সবকিছু বলে যে বাঘাত তার ছেলে সহ সবাইকে কিভাবে মেরেছে। এদিকে এই সব শুনে এবার নাগাপ্পাও ভয় পেয়ে যায়, কারণ এতদিন সে মিয়া ভাই আর বাগদাদির পাওয়ার এই ছিল, আর বাঘাত তাদেরকে মারতে পারলে নাগাপ্পার কি হাল করবে এটা ভেবেই সে চুপ হয়ে যায়। তখন বাঘাত নাগাপ্পার হাতে একটা জিনিস দেয় যেটার ভেতরে বিষ ছিল, আর সেটা বাঘাত বাগদাদির কাছ থেকে নিয়েছিল। সেরপর নাগাপ্পার হাতে বিষটা দিয়ে বলে তার কাছে এখন দুইটা অপশন আছে,
হয় তাকে নিজেকে স্যারেন্ডার করতে হবে, আর নয়তো এই বিষ খেয়ে মারা যেতে হবে। এরপর আমরা দেখি নাগাপ্পা বিষ বেছে নেয়, আর সে একা একাই সেই বিষ খেয়ে মারা যায়। আর বাঘা তো তার প্রতিশোধ নিতে পেরে সেখান থেকে চলে আসে। সে সবাইকে নিজের হাতে মারলেও নাগাপ্পাকে নিজে নিজেই মরতে দেয়, কারণ সে তাকে বাঘাতের পাওয়ার সম্পর্কে বোঝাতে চেয়েছিল। আর এই দৃশ্য দিয়েই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়।